আপনাদের সম্মুখে এরকম ধর্মসভায় কিছু বলবো, তাও আমি দীক্ষা নেওয়ার পর আমার যে অভিজ্ঞতা, আমার মনে হয় সেই অভিজ্ঞতাটুকুই আপনাদের সম্মুখে আমি তুলে ধরি। আমার বাড়িতে কেউ কিন্তু ঠাকুরের দীক্ষিত নয়। আমার বাড়িতে সবাই প্রায় দীক্ষা নিয়ে নিয়েছেন, শুধু আমিই বাকি ছিলাম। আমি দীক্ষা নেব এরকম ভাবিও নি, আর এই ভাবনা নিয়ে আমি ঠাকুরের কাছে গিয়েছি এরকমও নয়। ঘটনাটা হলো যে, যেহেতু আমি রাজনৈতিক জীবনে আছি, নভেম্বর মাসের লাস্ট দিকে এরকম নিজের মনে একটা অস্থিরতা ছিল যে বাবা পড়িয়েছে, নামের সামনে ডক্টরও লেগে গেছে, মা বাবারও কাজে আসেনি, রাজনৈতিক জীবনের তেমন সফলতা নেই, আর আগামী 2026-এ নির্বাচন, আর মাঠে যে বড় বড় নেতাদের দৌড়, আমার কি হবে? এরকম আমি একদম বাস্তবিক কথাটা তুলে ধরছি আর কি, একদম মন থেকেই বলছি আপনাদেরকে। এরকম মনে একটা অস্থিরতা ছিল, আর মনে হয় কিছু হবে না, জীবনটা মনে হয় শেষ। এই পড়াশোনা করলাম, কিছু করতে পারলাম না, বাড়িতে মা বাবাকেও সময় দিতে পারলাম না, রাজনীতিটাও তেমন উন্নতি নেই, এরকম মনে খুব একটা অশান্ত অবস্থা। এই অশান্ত অবস্থায় আমি একটা নাম আগে থেকে শুনছিলাম যে কাজুদা বলে একজন কেউ আছেন, আর কাজুদা নাকি এরকম মানুষকে সান্ত্বনা দিতে পারেন। আমি কাজুদা এর আগেও কয়েকবার কাজুদার সাথে দেখা করার চেষ্টা করেছি, কাজুদাও দুই একবার আমার সাথে দেখা করার চেষ্টা করেছেন, কিন্তু হয়নি। কিন্তু ওই নভেম্বর মাসের লাস্টের দিকে আমি গুয়াহাটিতে এমএলএ হোস্টেলে বসে আছি, ওইখানে কাজুদার এক ভাই আর আমার ঠিক পাশে বসা আরো একজন ব্যক্তি কাজুদার ওই ভাইয়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। আর আমি বললাম, আপনি কাজুদার ভাই? আমি কাজুদার সাথে অনেকদিন থেকে দেখা করার চেষ্টা করছি। উনি বললেন, তাহলে আমি এখন ফোনে কথা বলিয়ে দিই। এই বলেই কাজুদার ওই ভাই পাপ্পনদা ফোন নিলেন এবং কাজুদার সাথে আমাকে দেখা করালেন, মানে ফোনে কথা বলালেন। আমি সঙ্গে সঙ্গে কাজুদাকে বললাম যে, কাজুদা আমি আপনার সাথে দেখা করব। কাজুদা বললেন, তুমি শ্রীভূমি আমাদের মন্দিরে চলে আসো, আর রবিবার আমাকে সময় দিলেন, আমার এখনো মনে আছে। আমি খুব সকালবেলা আর ঘর থেকে স্নান টান করে, জানি না মন্দির সাধারণত আমরা খুব ব্যস্ত থাকি, স্নান টান করে বেরোবো এরকম কোনো ইয়ে থাকে না, কিন্তু ওই দিন মনে একটা ইয়ে ছিল না, আমি ঠাকুরের মন্দিরে যাব, কাজুদার সাথে দেখা করতে যাব, স্নান টান করে আর খুব ভালো পরিষ্কার কাপড় লাগিয়ে আর আমি শ্রীভূমি ওই মন্দিরে গিয়েছি। মন্দিরে গিয়েও কাজুদার দেখা নেই। কাজুদা ওইখানে মন্দিরে উৎসবের মিটিং চলছিল, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কাজুদা মন্দিরের উৎসবের মিটিং এ ব্যস্ত, আর আমি ওইদিকে মন্দিরের ঠিক পিছনে একটা ঘর, আর ওইখানে বসে কাজুদার অপেক্ষা করছিলাম। আপনারা বিশ্বাস করবেন, আমি এবারে ঘন্টাতে প্রায় 20 থেকে 30টা ফোন রিসিভ করি, বা আমি ওই ফোন কল ব্যাক করতে হয়। কিন্তু ওই দিন আমি মন্দিরে বসেছিলাম প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কাজুদার অপেক্ষা করে, আমার মাত্র 2টা ফোন এসেছে। আর এই যে আমার মনে যে একটা অস্থির ভাব যে আমার ভবিষ্যৎ কি হবে, রাজনীতিতে আমার উন্নতি হবে কিনা, কিছুই তো জীবনে করতে পারলাম না, মা বাবাকেও সময় দিলাম না, কোনো কিছুই আমার মনে আসলো না। 2-2.5 ঘন্টা আমি ওইখানে শান্তভাবে বসেছিলাম। 2-2.5 ঘন্টা পর কাজুদা যখন ওইখানে আসলেন, আমার সঙ্গে কোনো কথা নেই, আমাকে নিয়ে বললেন, চলো ওইদিকে মন্দিরের প্রসাদ গৃহ তৈরি হচ্ছে, ওইখানে প্রসাদ গৃহটা আজকে ঢালাই হচ্ছে, ওইখানটায় ঘুরে আসি। ওইখানে আমাকে কাজুদা নিয়ে গেলেন, ওইখানে প্রসাদ গৃহটা দেখালেন, ঢালাই হচ্ছে। তারপর বললেন, চলো এবার আনন্দবাজার নিতে হবে। তো আনন্দবাজার বলতে আমি ভাবতাম আনন্দ ফুর্তি এইগুলাই, আনন্দবাজার বলতে যে প্রসাদ, এটা আমার ধারণা ছিল না। তো আমি ভাবছি ওই একটা ঘরটায় নিয়ে যাচ্ছে, ওইখানে মধ্যে গান কীর্তন হবে। না গিয়ে দেখলাম ওইখানে গান কীর্তন কিছু নেই, প্রসাদের ব্যবস্থা ছিল, প্রসাদ দিলেন। প্রসাদ নেওয়ার পর আমি যখন আবার কাজুদার সামনে বসলাম, কাজুদাকে বললাম, কাজুদা অনেক প্রশ্ন, অনেক কিছুই তো নিয়ে আসছিলাম, কিন্তু মন্দিরে বসার পর মনে একটা শান্ত ভাব আসছে, নিজের মধ্যে যে একটা অস্থির ভাব ছিল সেটাতে মনে হচ্ছে যে মনে একটা স্থিরতা আসছে। তখন কাজুদা আমাকে বললেন, এখানে যদি এত শান্তি পাও তাহলে আরো মহাশান্তির ব্যবস্থা আমার কাছে আছে, এরকম কাজুদা আমাকে বললেন। আমি ভাবলাম, এখানে শান্তি আবার মহাশান্তি কোথায় নিয়ে যাবে কাজুদা। এরকম বলতে বলতেই সন্ধ্যা প্রার্থনার সময় হয়ে গেল, আমি কোনোদিন প্রার্থনা করিনি। কাজুদা বললেন, চলো বসবে। আমি প্রার্থনা করলাম কাজুদার সাথে। তারপর হঠাৎ করে কাজুদা আমাকে বললেন যে, তুমি আমাকে 3টা দিন সময় দাও। সব মঙ্গল বুধ এরকম বললেন, এই 3টা দিন সময় তুমি আমাকে দিতে পারবে? আমার অনেকগুলো অনুষ্ঠান ছিল, অনেকগুলা কার্যক্রম ছিল, জানি না ঠাকুরের কি কৃপা হলো, আমি কাজুদাকে পট করে বললাম, ঠিক আছে আমি দেব। কাজুদা বললো, তাহলে কালকে বদরপুরে ওই রাজধানী এখানে ট্রেন আছে, তুমি চলে আসবে, আমরা দেওঘর ঠাকুর বাড়িতে যাব। আমি বললাম, কালকে বদরপুরে 8টার সময় আসবো?
হয়তো চারটা প্রিপেয়ার হয়ে গেছে, টিকিটও নেই, কাজে বলে কাটো, এগুলা সব ঠাকুর করে দেবে। আপনারা বিশ্বাস করবেন না, শ্রীভূমি জেলার যুব মোর্চার জেলা সভাপতি, আমি তাকে বলছি ভাই দেখো একটা টিকিট কাটা যায় কিনা। ওকে আমি বলার সাথে সাথে আমি একদম 100% শিওর ছিলাম যে আমার টিকিট হবে না। কাজুদাকে বলে দিয়েছে যাওয়া হয়তো হবে না, জানি না আরো হয়তো অনেকেই চেষ্টা করেছে, কিন্তু ঠাকুরের লীলা, সঙ্গে সঙ্গে সে আমাকে ফোন করে বলছে দাদা তোমার টিকিট হয়ে গেছে। শুধু আমার টিকিট হয়নি, আমার সাথে ওই যে যার মাধ্যমে আমি কাজুদার সাথে ফোনে কথা বলেছিলাম বাপ্পন দা, তারও টিকিট হয়ে গেল। আমি ওই টিকিট হয়ে গেল আর কাজুদার সাথে পরের দিন ট্রেনে বসে আর দেওঘরের ঠাকুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। ওইখানে কিন্তু আমার দীক্ষা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, যে ওইখানে আমি যাব দীক্ষা নেব, এরকম কিছু ছিল না। কিন্তু মনে একটা কিউরিয়াসিটি ছিল যে ওইখানে গিয়ে যদি আরো একটা কিছু শান্তি পাওয়া যায়, আরো যদি একটু কিছু স্থিরতা থাকে, যেহেতু বিজ্ঞানের ছাত্র গবেষক ছিলাম, তো এরকম কিউরিয়াসিটি বারবার জাগে। আমি ওইখানে গেলাম, রাত্রিবেলা আমরা পৌঁছলাম, রাত্রিবেলা আনন্দবাজার ওইখানে প্রসাদ নিলাম, সকালবেলা আর প্রার্থনায় যাব। সবাই দেখছি আমি সাদা সাদা পাঞ্জাবি লাগাচ্ছে, সাদা ট্রাউজার, আমার তো কিছুই নেই। আমার যেমন মনে হলো সবাই সাদা বেশ লাগিয়েছে, তাদের মধ্যে আমি একটা ব্ল্যাক স্পট। আমি জানি না ঠাকুরের ইচ্ছা, আমি আমার ব্যাগটা খুললাম আর কি, ব্যাগটা খুলেই দেখি যে আমার ব্যাগে এরকম সাদা একটা, এই যে নিমা যেগুলো মানে ঠাকুর বাড়ির ওইখানে পাওয়া যায়, ওই রকম একটা নিমা আমার ব্যাগের মধ্যে রাখা। আমি জানি না ঠাকুরের লীলা। তারপরে এই সাদা নিমাটা লাগালাম, প্রার্থনা করলাম। প্রার্থনার পর আমাকে কাজুদা বললেন যে 8:45 ওইখান থেকে আচার্যদেব নামবেন, ওই ঘরের সামনে আচার্যদেবের সাথে তোমাকে কথা বলিয়ে দেবো। আমি ঠিক সময় করে ওই 8:45 ওই আচার্যদেবের ওই ঘরের সামনে গেলাম। আচার্যদেব ওই দিক থেকে নামলেন। কাজুদা আমাকে আচার্যদেবের সাথে পরিচয় করিয়ে দেন যে এই বিজেপি করে, বিজেপির ছেলে, বিজেপির এই দায়িত্ব আছে। আমি জানি না কাজুদার সাথে ঠাকুরের এই আচার্যদেবের কি কথা হলো। অল্প পরেই কাজুদা বললেন যে আদেশ হয়েছে, দীক্ষা নিতে হবে। আমি, আপনারা বিশ্বাস করবেন না, মনে একটা ইয়ে নিয়ে, যে আমি শুনেছি মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই অধিক, মানে তার থেকে অধিক গুরু ভজিলে সে পায়, মানে মা বাবা সবথেকে বড় গুরু। মা বাবার আজ্ঞা নেই, সবাই অন্য গুরু দীক্ষিত, বাড়িতে তো ফোন করতে হবে। আমি মাকে ফোন করে বলেছি বাবাকে ডাকো আর লাউড স্পিকারে দাও, আমাকে একটা আজ্ঞা দিতে হবে। আমি আমার মাকে জিজ্ঞেস করার সাথে সাথে, আমার বাড়িতে কেউ ঠাকুরের দীক্ষিত নেই, মা এক শব্দে আমাকে বললেন গিয়েছিস তবে দীক্ষা নিয়েই আস। আমি দীক্ষা নিলাম, মিঙ্কিদা আমাকে দীক্ষা দিলেন, এবং দীক্ষা নেওয়ার পর আমি নিবেদন করব। আমি নিবেদন করার সুযোগ নেই, দুইবার আমি চেষ্টা করলাম নিবেদন করবো। আচ্ছা, আমাকে কাজুদা বললেন ওইখানে স্ক্রিন লাগানো আছে, স্ক্রিনের সামনে বসে থাকো আর ওই নাম জপ করো, আর নাম জপ করতে করতে সব হবে, সময় আসলে নিবেদন করতে পারবে। আপনারা বিশ্বাস করবেন না, আমার মনে যে হাজারটা প্রশ্ন ছিল, আমি যখন ওই স্ক্রিনের ওই পাশটায় বসে নাম জপ করছিলাম আর আচার্যদেবকে দেখছিলাম, মনে হচ্ছিল সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমি 14 বছর আরএসএস অফিসে থেকে পড়াশোনা করছি, আমি দেখলাম আমার আরএসএস এর একজন অখিল ভারতীয়, মানে অল ইন্ডিয়া লেভেলের একজন কার্যকর্তা আচার্যদেবের সামনে বসে কথা বলছে। আমি রাজনৈতিক প্রশ্ন নিয়ে গিয়েছিলাম, আমি দেখলাম বিহারের কোন এক মন্ত্রীর স্ত্রী আচার্যদেবের সামনে এসে নিবেদন করছেন উনি আগামী দিনে এমএলএ ইলেকশন খেলবেন। আমি দেখলাম আমি যে জায়গায় আমার কানেকশন ছিল, সব কানেকশন ওইখানে মিট করেছে। আমি যা কিছু প্রশ্ন নিয়ে আসছি, সব প্রশ্নের উত্তর একে একে যেমন মানে সমাধান হয়ে গেছে। এবং তারপর পরদিন আমি রাত্রিবেলা আচার্যদেবের সামনে নিবেদন করলাম, কাজুদা পরিচয় করিয়ে দিলেন আবার, এবং তারপর 10 থেকে 12 মিনিট আমার জীবনের হয়তো এটা টার্নিং পয়েন্ট, মানে 10 থেকে 12 মিনিট আচার্যদেবকে আমি কিছু বলতে হয় না, আচার্যদেব আমাকে কিভাবে চলতে হবে, রাজনীতিতে কি শক্তির প্রয়োজন, কিভাবে যুগের সাথে চলতে হয়, সবকিছু যেমন 10 মিনিটে বলে দিলেন। এবং বলি আমি দীক্ষা নেওয়ার পর আজকে আমার মনে হয় যে আমি হয়তো পৃথিবীটা জয় করতে পারবো। এরকম শক্তি, এরকম উদ্যম, এরকম সাহস এবং এরকম আত্মবিশ্বাস আজকের দিনে আছে। আমার মনে হয় পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। এবং আমি যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম যে আমি নির্বাচন খেলবো, আমি রাজনীতিবিদ হবো, আমার মনে হচ্ছে যে ওটা হয়তো জীবনের একটা মানে অঙ্গ, কিন্তু তার বাইরে হয়তো ঠাকুর আমাকে বলছেন আরো কিছু করানোর জন্য করতে হবে। আর এই উদ্দেশ্য নিয়ে আমি ওইখান থেকে আসার পর নিয়মিত ইষ্টভীতি করছি। সকালবেলার প্রার্থনা আমি প্রত্যেক দিনই করি, বিকেলবেলার সন্ধ্যা প্রার্থনাটা আমি ধরতে পারি না। আপনারা সবাই আশীর্বাদ রাখুন এবং পরমেশ্বর সর্বশক্তিমান প্রভুর আশীর্বাদ
আমার উপর যেভাবে বর্ষিত হয়েছে সবার উপর যাতে এইভাবে বর্ষিত হয়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।